প্রতিটা রাত, প্রতিটা দিন, সেকেন্ড, ঘন্টা, মিনিট আমি আপনার অপেক্ষায় ছিলাম ভাইয়া। কখন আপনি ওনাকে নিয়ে আসবেন আর আমার উত্তপ্ত মনকে শান্ত করবেন? উনি কোথায় ভাইয়া? আর কত কষ্ট দিবে আমায়? বলুন না দ্রুত আমার সামনে আসতে। এনির কণ্ঠস্বর একদম ভেঙে গিয়েছে। আরিশ কি বলবে বুঝতে পারছে না, মাথায় হাত দিয়ে বিড়বিড় করে উঠছে। ওহ গড! নিক, একবার দেখ, জাস্ট একবার নিজের স্ত্রীর বিশ্বস্ত বিধ্বস্ত রূপটা দেখ। এই মেয়েকে তুই এমন মৃত্যুর দরজায় ফেলে রেখে গেলি কেন? এইটা কি হয়তো বলে সত্যিকারের প্রেম? কিভাবে সামলাবো এত কিছু? আরিশ এনির দিকে তাকে চোখ ভিজিয়ে বলে, শান্ত হও অ্যানি। নিক না আসুক, বাচ্চাটা তো আছে। নিকের অংশটাকে আঁকড়ে ধরো, তার অস্তিত্ব অনুভব করো। ভালোবাসা সবসময় অমর থাকে। এনির পছন্দ হলো না এই উত্তর। সে তো আরিশের অপেক্ষাতে ছিল। আরিশ নিককে নিয়ে আসবে, কিন্তু সেও নিককে আনলো না। কিন্তু কেন আনেনি? তার নিক তো বেঁচে আছে, তাহলে কেন তার সাথে দেখা করাচ্ছে না? এনি ছন্নছাড়া হয়ে এদিক সেদিক তাকায়। এনির মস্তিষ্ক কেমন যেন ঘোলাটে হয়ে আসছে, যে আরিশের পায়ের কাছে বসে কেঁদে উঠছে। ওনাকে বলুন, বলুন না আমার কাছে আসতে। শুধু একবার দেখবো এমন লুকোচুরি খেলা কেন খেলছে আমার সাথে। আরিশ হতভম্ব হয়ে যায়। এনিকে পায়ের কাছে থেকে তুলে বলে, আমাকে অপরাধী কেন বানাচ্ছ? বাস্তবতা মেনে নিয়ে নিজেকে সামলে নাও। এনি মুখে হাত দিয়ে ছটফট করে উঠছে। মিথ্যে নাটক করছেন আমার সাথে আপনারা। ওনাকে আমি প্রতিনিয়ত দেখতে পাই। উনি আমার সামনে এসে দাঁড়িয়ে থাকে, সেই উন্মাদ আর হিংস্র চোখ দিয়ে আমায় পর্যবেক্ষণ করে। তার এলোমেলো চুল আমায় মাতাল করে তোলে। কিন্তু যখন আমি ছুতে যাই তখন আমার থেকে পালিয়ে যায় কোথাও। উনি হার্টলেস, আমায় কাঁদতে বারণ করেছে, অথচ আজ এমন ভাবে কাঁদাচ্ছে যে চোখে নিচে ঘাস সৃষ্টি হয়ে যাচ্ছে আমার। নাজলি এগিয়ে এসে এনিকে আঁকড়ে ধরে। এনি নাজলির দিকে তাকিয়ে বলে, বাবা বলো না ওনাকে নিয়ে আসতে। প্রতি রাতেই তো আমার কাছে আসে, কিন্তু ছুতে গেলে কেন এভাবে পালিয়ে যায়? নাজলি এনি চোখের পানি মুছে দিতে দিতে বলে, এসব তোর ভ্রম। নিক জেফরান আসেনি তোর কাছে, উনি আর আমাদের মাঝে নেই। এনির মাথায় চেপে ধরে মেঝেতে বসে পড়ে। এনির অবস্থা দেখে আরিশ স্তব্ধ হয়ে যায়। কথা গলায় আটকে আসছে তার। অস্থির হয়ে বলে, ঠিক আছো তুমি? কি হয়েছে? এনি কোনো জবাব দিল না। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে আরিশের দিকে। চোখের আশার আলো ফুটিয়ে প্রশ্ন করে, উনি আসবে ভাইয়া। সন্তান হওয়া পর্যন্ত আমি ওই অন্ধকার রুমে তার জন্য অপেক্ষা করব। এরপর এরপর আমি নিজেও শেষ হয়ে যাব। তখন উনি যদি চিৎকার করে কাঁদে তবুও আমায় খুঁজে পাবে না। আরিশ কথা বলার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। এ কোন অ্যানিকে দেখতে পাচ্ছে সে? এই এক মাসে এতটা বিধ্বস্ত মানুষ কিভাবে হয়ে যেতে পারে? আরিশ বড় বড় নিঃশ্বাস নিয়ে বলে, এতটা ভেঙে পড়ো না, নিজেকে শক্ত করে রাখো। ভালোবাসাকে হারিয়ে আমি যন্ত্রণায় কাতরাচ্ছি, আর আপনি আমায় শক্ত হতে বলছেন? আরিশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এনির মুখে স্বামী উচ্চারণ শুনে নাবিদের কলিজা কেঁপে ওঠে। সে পেছন থেকে এনির হাত স্পর্শ করছে, কিন্তু তার আগে এনি দুকদম পিছিয়ে যায়। হাতটা ঝটকা মেরে সরিয়ে দিয়ে চেঁচিয়ে ওঠে, একদম ছোবেন না আমায়। আপনার সাহস কি করে হলো আমায় ছোঁয়ার? হ্যাঁ, আমাকে স্পর্শ করার চেষ্টা করলে হাত কেটে কুত্তাকে খাওয়াবো। নাবিদের রুহটা হয়তো কেউ টেনেই ধরেছে। এনির এই ধারালো কণ্ঠস্বর তাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। নাজলি আরিশের নিজেও অবাক এনির এমন ব্যবহারে। এদের ধারণা অনুযায়ী নাবিদের প্রতিটা এনি যথেষ্ট অমায়িক। কি কি হয়েছে তোমার? চিনতে পারোনি আমাকে? আমি নাবিদ। এনির মস্তিষ্ক এতক্ষণে সজাগ হয়ে উঠে কান্না মিশ্রিত চোখে তাকায় নাবিদের দিকে। নাবিদ ভাই। নাবিদ হাসি দিয়ে বলে, আমি তোমাকে নিতে এসেছি এই নরক থেকে। এনি চোখ মুখ শক্ত হয়ে ওঠে। কোথায় যাব? ইরান। এনির চোখ মুখ আক্রোশে লাল হয়ে উঠে যাতে ধত পিষে বলে, আপনি আমাকে এখান থেকে নিতে এসেছেন? হ্যাঁ, যাবে না আমার সাথে? এনি এক পলক তাকায় নাবিদের দিকে। টেবিলের উপর রাখা ছুরিটা হাতেই তুলে নেয় আচমকা। চোখের পলক ফেলার আগে নাবিদের গলায় চেপে ধরে সেই ছুরি। হতভম্ব হয়ে যায় রুমের প্রতিটা মানুষ। নাবিদ নিজেও ভাষা হারিয়ে ফেলে। এনি ছুরি চেপে ধরে চিৎকার করে ওঠে, আজ থেকে আপনিও আমার জীবনের সব থেকে বড় শত্রু। সবার পায়ে ধরে মিনতি করছি যাতে ওনাকে আমার কাছে ফিরিয়ে দেয়। আর আপনি আমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছেন? আপনি জানেন এই সামান্য রুম থেকে বের হলে একদম উন্মাদ হয়ে উঠতো। যদি জানতে পারে আমি আপনার সাথে গিয়েছি কতটা কষ্ট পাবে ভাবতে পারছেন আপনি?
পরপুরুষ আমার জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিয়ে যাওয়া তো দূরের কথা, আমার হাতটা ধরার সামান্য রাইটটাও নেই আপনার। কারণ উনি পছন্দ করতেন না আমাকে কেউ স্পর্শ করলে। মৃত্যুর আগে পর্যন্ত এই অন্ধকার রুমে বসে ওনার জন্য অপেক্ষা করবো আমি। যদি এর মধ্যে মরে যাই তবে আখিরাতে দেখা করব, প্রশ্ন করব আমাকে কেন এভাবে একা রেখে চলে আসলো। চলে যান এই বাড়ি থেকে, দ্বিতীয়বার যেন আপনাকে আর না দেখি। চলে যান নাবিদ ভাই। এনি কথাগুলো বলতে বলতে আবারও কেঁদে ওঠে। নাজলি গিয়ে এনিকে আগলে নেয়। এনি এক মুহূর্ত দেরি করলই না, এখানে ছুটে চলে যায় সেই অন্ধকার আলো বাতাসহীন রুমের দিকে। নাবিদ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। নাবিদ বুক চেপে ধরে মেঝেতে হাঁটু ভেঙে বসে পড়ে। যন্ত্রণায় মনে হচ্ছে তাকে পিষে দিচ্ছে। এনির প্রতি তার দীর্ঘদিনের পাগলাটে আর ভালোবাসা আজ বাস্তবতার নির্মম দেয়ালে এসে আশ্রয় পড়েছে। নিকের মৃত্যু পরবর্তী সেই শূন্যতাকে কেন্দ্র করে সে এসেছিল এনিকে নিজের জীবনের দিকে টেনে নিতে। তার মনের ভেতরে ছিল এক অন্ধবিশ্বাস, এনি নিককে ভালোবাসে না, তীব্র ঘৃণা করে ওই জানোয়ারটাকে। তার পাখিটা তার জীবনে আবারও ফিরে আসবে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ বিপরীত। নাবিদের চোখে এখনো ভাসছে সেই মুহূর্তগুলো। সামনে দাঁড়িয়ে থাকা এনি কিভাবে তার অস্তিত্বকে উপেক্ষা করে ভাঙা গলায় কেবল নিকের নাম উচ্চারণ করেই চিৎকার করে কেঁদেছে। তার প্রতিটি কান্নার ধ্বনি নাবিদের ভেতরে অদৃশ্য বিস্ফোরণের মতো আঘাত হানছে। সেই শব্দে তার সমস্ত প্রত্যাশার সম্ভাবনা ও স্বপ্ন একে একে চূর্ণ হয়ে গিয়েছে নিমিষে। নাবিদ এগোতে গিয়েও থেমে যায়। তার পদযুগল যেন মাটির সঙ্গে শিকলবদ্ধ হয়ে গেছে। নাবিদ চুল চেনে ধরে চিৎকার করে কেঁদে ওঠে। ভেবেছিলাম সে সমুদ্র পাড়ি দিতে পারবে না, হয়তো আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু কোনো দিন কল্পনাও করিনি সে আমাকে রেখে অন্যের হাত ধরে এই বিশাল সমুদ্র অনেক আগেই পাড়ি দিয়ে ফেলেছে। যদি এতটাই বদলে যাবে তবে আমাকে এতটা পাগল কেন করলে? আমার ভালোবাসা কি কোনো দিন তোমার চোখে পড়েনি? নাবিদ চোখ বন্ধ করে মেঝেতে দুই হাত রেখে সিঁড়ির দিকে তাকায়। আমি তোমাকে মুক্ত করতে চেয়েছিলাম যাতে তুমি উঠতে পারো, কিন্তু জানতাম না তুমি আমার আকাশটাই বদলে দিয়ে অন্য কারো দিগন্তে গিয়ে ঘর বেঁধে ফেলবে। এতটা নিষ্ঠুর তুমি কিভাবে হয়ে গেলে? তোমাকে পাওয়ার জন্য আদর্শ মানুষ হয়েছি, ধর্ম ত্যাগ করেছি। তোমাকে পাওয়ার জন্য সেই মক্কায় গিয়েছি যেখানে মানুষ খোদার দরবারে গিয়ে ক্ষমার ভিক্ষে চায়, আর আমি গিয়ে পুরো রাত জেগে তোমাকে চেয়েছি। খোদার দরবারে বলেছিলাম তোমাকে আমার করে দেয়, অথচ খোদা আমার ডাক শুনলো না, আমাকেও পাগল করে ছাড়লে পাখি। আরিশ নাবিদের কাঁধে হাত রাখে। নাবিদ আরিশের দিকে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে ভুলে যায় নাজরির উপস্থিতি। আরিশের হাত ধরে বলে, ভালোবাসার এই নিষ্ঠুর খেলায় আমি হেরে গিয়েছি আরিশ, অথচ দেখ নিক মরে গিয়েও জিতে গেল। নিকের মৃত্যুতে কেউ কেঁদে পাগল হয়ে যাচ্ছে, আর আমি মরলে এক ফোঁটা চোখের পানি ফেলারও কেউ নেই। আমি যুদ্ধ করে এনিকে নিয়ে যেতে পারতাম, কিন্তু যুদ্ধ আমি কার সাথে করব? যুদ্ধক্ষেত্রে এসে দেখি আমার নিজের লোকের হাতেই তলোয়ার। আমি হেরে গিয়েছি। নরখাদক যতই ভালো হোক, তারা কারোর ভালোবাসা পায় না, তাদের মৃত্যুতে কেউ কাঁদে না। তোকে আমি আগেও বলেছি নাবিদ, অ্যানিকে এখন আর কিছুতেই পাবি না। আগে রিক তোকে ত্রিসীমানায় আসতে দিত না, আর এখন অ্যানি নিজেই তার সীমানায় কোনো পুরুষকে আসতে দেয় না। বাস্তবতা মেনে নে। আরিশ কথাটা বলে শেষ করতে পারেনি। পাশ থেকে নাজলি আশ্চর্যজনক কণ্ঠস্বর। রেপিস্ট, নরঘাতক। নাবিদ, তুমি কি বলছো এইসব? নাবিদ নাজলির দিকে তাকিয়ে হালকা হেসে সামনে গিয়ে যায়। দরজার কাছে এসে নাজলির উদ্দেশ্যেই বলে, আমার পাখিটাকে দেখে রেখো, সময় হলে আমি আবারও আসবো তার কাছে। এতদিন আমানত রেখে গেলাম। নাবিদ চলে যায়। নাজলি আরিশের দিকে এগিয়ে যায়। নাবিদ, কি বলে গেল এইসব? নরঘাতক, রেপিস্ট, এসব কেন বললো? আরিশ নাজলির চোখের পানি মুছে দিয়ে বলে, সব বাস্তবতা একসাথে জানতে নেই। নাবিদ এমনি এসব বলেছে, আর এই কথাগুলোর কোনো ব্যাখ্যা নেই। তুমি অ্যানিকে সামলাও। গ্যাংস্টার বস নিক জেভরানের আকস্মিক মৃত্যুতে সমগ্র সাম্রাজ্য জুড়ে এক অচিন্তনীয় শূন্যতা ও অস্থিরতার ছায়া নেমে এসেছে। যে সাম্রাজ্য একসময় তার কঠোর নিয়ন্ত্রণ ও নিখুঁত হিসেব নিকাশ এবং নির্ভুল সিদ্ধান্তের মাধ্যমে স্থিতিশীল ছিল, আজ সেই সাম্রাজ্য দিশেহারা ও অনিশ্চয়তার গভীরে নিমজ্জিত। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই কোথাও কোথাও উল্লাসের আভাস দেখা গেলেও অধিকাংশ অঞ্চলেই নেমে আসে গভীর শোক, আতঙ্ক এবং ভবিষ্যৎ নিয়ে তীব্র অনিশ্চয়তা। সাম্রাজ্যের প্রতিটি স্তরে বিরাজ করছে হাহাকার।
নেতারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে, অনুগতরা বিভ্রান্তিতে ঢলে পড়েছে, কিছু লোক ভীত ও কিংকর্ত বিমূঢ় হয়ে আছে। নিকের অনুপস্থিতিতে এখন আর কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ অবশিষ্ট নেই, কারণ তার হাতেই ছিল প্রতিটি হিসেব নিকাশ, প্রতিটি সিদ্ধান্তের সূক্ষ্ম দিক নির্দেশনা। সেই নিয়ন্ত্রণ হারিয়ে পুরো ব্যবস্থা যেন এক বিশাল দেহ যার হৃদয় হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে। অনেক এই সুযোগ নতুন ক্ষমতার সম্ভাবনা হিসেবে দেখলেও অধিকাংশই বুঝতে পারছে না এই বিশৃঙ্খলার মধ্যে আসলে নেতৃত্ব দেওয়ার মতো কেউ অবশিষ্ট আছে কিনা। সাম্রাজ্যের ভেতরে গোপন ষড়যন্ত্র, ক্ষমতার লোভ এবং অনিশ্চয়তার চাপ ক্রমে ঘনীভূত হচ্ছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। আরিশ কিছু মুহূর্ত সব সামলে রাখলেও ধীরে ধীরে সব নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সব থেকে বেশি ষড়যন্ত্র করছে কায়াত, যে গ্যাংস্টার বসের আসন পাওয়ার জন্য উন্মাদ হয়ে উঠেছে। তার কানে এসেছে আজ তার সঙ্গীদের নিয়ে গোপন পার্টি করবে। এখন এই পার্টিটা কিসের জন্য করা হচ্ছে তার জানা নেই, আর সে সন্দেহ দিন দিন বেরিয়ে চলেছে। নিকের মৃত্যুতে কায়াত দায়ী নাকি অন্য কেউ? কে বোমা হামলার নির্দেশ দিয়েছিল? আরিশের অবস্থা পুরো পাগলের মতো হয়ে উঠেছে। একটি গোপন কক্ষে বাহ্যিক জগতের আলো পৌঁছায় না, সেখানে কেবল মৃদু আলো আর ধোঁয়াটে পরিবেশের এক ধরনের নিয়ন্ত্রিত উন্মাদনা চলছিল। সঙ্গীতের তীব্র ছন্দে পরিবেশ ভারী হয়ে উঠেছে চারিপাশে। বেহাপনার সব সীমা অতিক্রম করে অশালীন কাজ চলছিল। ছন্দের সাথে তাল মিলিয়ে নাচছিল কিছু অর্ধনগ্ন নারী। শরীর দেখিয়ে নিজেদের ভঙ্গিমায় এক অদ্ভুত প্রদর্শনীর সৃষ্টি করেছে, যা উপস্থিত সব কুকুরদের মনোযোগ সম্পূর্ণভাবে আকর্ষণ করে রেখেছে। কক্ষের এক কোণে কায়াত আর তার সহযোগীদের সঙ্গে বসে আছে। তাদের দৃষ্টিতে এক ধরনের নির্মম আত্মতৃপ্তি ও ক্ষমতার অহংকার স্পষ্ট। তারা নিঃশব্দে পুরো দৃশ্য পর্যবেক্ষণ করছে। এখানে কোনো সংযম নেই, কেবল ক্ষমতাবানদের নির্লজ্জ বিনোদনের এক বিকৃত বাস্তবতা। টেবিলে সাজিয়ে রাখা হয়েছে কুমারী মেয়েদের শরীরের টুকরো, স্যুপ আর বিভিন্ন জিনিস, সেগুলো এখন তারা তৃপ্তির সাথে খাবে। খায়াত ওয়াইন গিলে এক নারীর কোমর ছুঁয়ে বলে, এই নারী আর টাকা, যা জীবনে থাকলে আর কিছুর প্রয়োজন নেই। মেয়েটা অশালীন ভঙ্গিমায় কায়াতকে প্রলুব্ধ করে। খায়াত কিছুক্ষণ লালসা মিটিয়ে মেয়েটাকে ছেড়ে দেয়, সিগারেট ঠোঁটের ভাঁজে রেখেই বলে, আমি গ্যাংস্টার বস হব, পুরো সাম্রাজ্য আমি পরিচালনা করব। ভাবতেই খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। একজন সঙ্গী বলে। খায়াত বিকৃত হেসে বলে, তবে নিকের মতো এই হারামখোরকেও সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। নিকের সেই রক্ষিতাকে তুলে নিয়ে আয় 2 দিনের ভেতরে। কতদিনের অপেক্ষায় ছিলাম এই মুহূর্তটার। যাকে 2 হাত দিয়ে এতদিন আগলে রেখেছে, তাকে এখন ছিঁড়ে ছিঁড়ে খাবো। অন্ধকার এক রুম, বিধ্বস্ত হয়ে এনি দেয়াল ঘেঁষে বসে আছে, এলোমেলো চুল, বিষণ্ণ আর ক্লান্তির চাহনি। নাজলি কিছুক্ষণ এনির দিকে তাকাতেই পারে না। সেই ভাঙা রূপ ভিতরে অস্বস্তির ঢেউ তোলে। শেষ পর্যন্ত সে ধীরে ধীরে ফোনের আলো জ্বালিয়ে ছোট্ট কক্ষটিকে আলোকিত করে হাতে থাকা খাবারটা নিয়ে এসে নীরবে এনির সামনে বসে। কিছুক্ষণ চুপ করে থেকে সে আস্তে করে এনির মাথায় হাত রেখে শান্ত স্বরে বলে, এভাবে নিজেকে ভেঙে ফেলিস না। যা চলে গেছে তাকে ধরে রাখার শক্তি আমাদের কারোর নেই, কিন্তু তুই তো আছিস, তোর সন্তান আছে। ইনি হাঁটু ভেতরে মুখ ঢুকিয়ে বসে আছে। কোনো উত্তর আসেনি তার পাশ থেকে। নাজলি নিঃশ্বাস ছেড়ে বলে, খাবার খাবি না? ইনি মাথা তুলে তাকায় নাজলির দিকে। অতিরিক্ত কান্নার জন্য গলা একদম ভেঙে গিয়েছে। ভাঙা গলায় বলে, উনিও একবার আমায় খাইয়ে দিয়েছিল, প্রচুর খুঁতখুঁতে স্বভাবের, হাত দিয়ে কখনো কিছুই খায় না, অথচ আমাকে সেই হাত দিয়েই খাইয়ে দিয়েছিল। ভিলেনদের ভালোবাসা অন্যরকম, তাই না আপা? নাজলি বহু কষ্টে নিজের কান্না আটকে রাখে। তার চোখের কোণে জমে ওঠা জল সে গোপন করে ফেলে, কারণ এই মুহূর্তে ভেঙে পড়ার সময় তার নেই। এনির মাথায় হাত রেখে বলে, কোনোদিন কল্পনাও করিনি যাকে এতটা ঘৃণা করতি তার জন্য আজ এতটা উন্মাদ হয়ে পড়বি। কিভাবে এতটা ভালোবেসে ফেললি? এনি মুচকি হেসে বিষণ্ণ গলায় বলে, উনি রহস্যময় আমার জন্য, যে এক প্রকার নরপিশাচ, কিন্তু দিন শেষে আমাতেই উন্মাদ। কি লাভ বলতো? সেই আমাকে উন্মাদ বানিয়ে নিজেই হারিয়ে গেল। উনি এখনো আসছে না কেন আপা? আমার চিৎকারের আওয়াজ কি ওনার হৃদয়ে গিয়ে আঘাত করছে না? এতটা পাষাণ কেন এই পুরুষটা? প্রতিক্ষণে আমার সামনে আসে, আমার পাশে এসে বসে থাকে, আমার দিকে রাগী দৃষ্টিতে তাকায়, কিন্তু আমি ছুতে গেলেই না অদৃশ্য হয়ে যায়।
এই লুকোচুরি খেলা আমি হাঁপিয়ে উঠেছি, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমি মরে যাচ্ছি আপা। নাজলি এনির ঠোঁট চেপে ধরে বলে। বাচ্চাটার কথা ভাব। এনি এক মুহূর্তের জন্য নিঃশব্দ হয়ে যায়, নিজের পেটে হাত দিয়ে কান্না করে উঠছে। আত্মহত্যা মহাপাপ না হলে বহু আগেই আত্মহত্যা করে ফেলতাম। এই মুহূর্তে ইচ্ছে করছে কোথাও মরে থাকি আমি, অন্তত এই যন্ত্রণা থেকে আমার মুক্তি মিলবে। কিন্তু এতেও বাধা হয়ে দাঁড়িয়েছে, আমার বাচ্চাটা কি তার বাবাকে দেখতে পারবে না? ওনাকে কেউ বলো যে উনি বাবা হতে যাচ্ছেন, দেখে নিও, এক মুহূর্ত অপেক্ষা করবে না, দৌড়ে চলে আসবে আমার কাছে। প্রতিবার আমার কাছে বাচ্চার আবদার করেছে, অথচ আমি কঠিন আর তিক্ত কথা বলে ওনার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়েছি। আজ তো ওনার অস্তিত্ব আমার গর্বে এসেছে, কিন্তু কোথায় উনি? ওনার কানে কেন এই সংবাদ কেউ দিচ্ছে না? এনি কথাগুলো বলতে বলতে অস্থির হয়ে ওঠে, ছন্নছাড়া হয়ে এদিক সেদিক তাকায়, ওঠার জন্য চেষ্টা করে। তার আগে নাজলি এনির গালে হাত দিয়ে শান্ত করে বলে। সে যদি রহস্যময়ী ভিলেন হয়ে থাকে তবে তুই তার থেকেও বড় রহস্যময় সাম্রাজ্ঞী। আফসোস হচ্ছে গ্যাংস্টার বস কেন তোর এই উন্মাদনা এক নজর দেখার ভাগ্য পেল না। জন্ম জন্মান্তর বলে কিছু যদি থাকতো তবে আমি আবারও গ্যাংস্টার বসের স্ত্রী হতাম। এরপর ওনার থেকে হারিয়ে গিয়ে ঠিক সেই কষ্ট অনুভব করতাম যা এখন আমায় তিলে তিলে পাচ্ছি আমি। আমাকে মৃত্যুর পথযাত্রী করে দিয়ে কোথায় হারিয়ে গেল সে? ওনাকে এনে দাও পাপা, নয়তো আমি বাঁচতে পারবো না। কষ্টে শ্বাস বন্ধ হয়ে আসছে আমার। এনি নিচের চুল চেনি ধরে দেয়ালের সাথে আবারও ঘেঁষে বসে, ছাদের দিকে তাকাতেই বলে। নাজলি খাবারের চলিটা নিয়ে সুন্দর করে রাখে। এনি ট্রিটমেন্ট চলছে তার আড়ালে, খাবার খাওয়াটা এই মুহূর্তে তার জন্য বেশি প্রয়োজন। নাজলি এনির সামনে বসে খাবারের লোকমা তুলে ধরে, এনি মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। সন্তানের কথা অন্তত ভাব। তুই যদি ঠিকমতো না খাস তবে বাচ্চার কি হবে? ইনি নিক জেব্রানের অস্তিত্ব ধ্বংস হতে দিবি? এনির বুক থক করে উঠছে, কান্না মিশ্রিত চোখে তাকায় নাজলির দিকে, দুই হাঁটু ভাঁজ করে কেঁদে উঠছে। যে বারবার এসে সন্তানের আবদার করতো সেই তো আসছে না। শুধু উনি, উনি শুধু একবার জানুক উনি বাবা হতে চলেছে, দেখবে দৌড়ে চলে আসবে। নাজলি গালে হাত রাখে, এনির কানাটাকে লুকিয়ে রেখে বলে। উনি তোর কাছে বাচ্চা চাইতেন? এনি পেটে হাত রেখে বলে। বহুবার চেয়েছি, আমি অনেক কঠিন কথা বলতাম, উনি আমার কথায় উন্মাদ হয়ে উঠতো, তবু আমায় জোর করেনি। উনি রহস্যময় আপা, বাচ্চা আসলো অথচ উনি নেই। কতটা নিষ্ঠুর ওনার হৃদয়। নাজলি এনির সব অভিযোগ শুনল, বর্তমানে সে কত হাজার হাজার অভিযোগ শুনবে হিসেব নেই। সে ভাতের লোকমা এনির মুখের সামনে ধরে বলে। ওনার অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখ। এনি লোকমা মুখে নিয়েই দরজার দিকে তাকিয়ে বলে। নিজে মরে হলেও রক্ষা করতে হবে আপা, নয়তো আমাকে এসে বলবে আমার আমানত এইভাবে নষ্ট করলে কেন। ব্লাড রোজ, ও আমার সন্তান ছিল, নিক জেব্রানের রক্ত ছিল সে। আমার রক্ত বলেই কি এতটা অবহেলা করেছো? আমার মতো পাপিষ্ঠ পুরুষের অস্তিত্ব পেটে রাখতে এতটা ঘৃণা তোমার? আমার বাচ্চাটাকে অন্তত আগলে রাখতে পারতে। নাজলি চুমু খায় এনির কপালে, খাবার খাইয়ে মেডিসিন খাইয়ে দেয়। এনি আজ বাধ্য মেয়ের মতো সব খেয়ে নেয়। নাজলি মুচকি হেসে বলে। অপেক্ষা কর, আমি আসছি, তুই বিছানায় শুয়ে পড়। এনি জানালার কাছে এগিয়ে যেতে যেতে বলে। তুমি আর এসো না আপা। নাজলি তপ্ত শ্বাস ছেড়ে চলে যায়। এনি জানালার কাছে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়, চোখের পানি আবারও পড়তে থাকে। ইচ্ছে করছিল চিৎকার করে কেঁদে জিজ্ঞেস করতে এত কষ্ট কেন তাকে দেওয়া হচ্ছে, কিন্তু এনি একদম শান্ত হয়ে থাকে। সবাই বলতো সে আমার জন্য বিষ ছিল, কিন্তু এই বিষটাই যে আমার রক্তে মিশে গিয়েছিল সেটা কাউকে বোঝাতে পারিনি আমি। আমার পাশে উনি নেই, আর আমার শরীর জুড়ে শুধু সেই বিষের নীল দহন। আর তার সাইকো শাসনের শিকড়গুলো যখন ছিঁড়ে যায় তখন বুঝতে পারলাম আমি আসলে স্বাধীনতার চেয়ে তার ওই বন্দিত্বকেই বেশি ভালোবাসতাম। তার উন্মাদনা ছাড়া এই পৃথিবীকে, স্বাভাবিক পৃথিবীটা আমার কাছে বড্ড পাংশে লাগছে। কি করব আমি? কোথায় গেলে পাবো আমি তাকে? গভীর অরণ্যের অন্তঃস্থলে দাঁড়িয়ে আছে এক জীর্ণ প্রতারক নীরবতায় মোড়া প্রাচীন এক বিল্ডিং। বাইরে থেকে পুরো বিল্ডিং এর মধ্যে ভাঙাচোরা দেয়াল ও শ্যাওলা ধরা ইট, কিন্তু ভেতরে পা রাখা মাত্র অনুভূত হয় এক অস্বস্তিকর আভিজাতের ছোঁয়া। বিল্ডিং এর চারিপাশে ছড়িয়ে থাকা শুনশান স্তব্ধতা এতটাই যে ঘন যে তা শব্দহীনতার সীমা অতিক্রম
করে বর্তমানে এক ধরনের চাপা আতঙ্কে রূপ নিয়েছে মানুষের পায়ের আওয়াজ তো দূরের কথা, নিঃশ্বাসের ক্ষুদ্র কম্পনের শব্দও নেই। ব্রিজিংয়ের বাইরে অরণ্যের গভীর অন্ধকার হিংস্র বন্য পশু ও বিচিত্র জীবজন্তুর গর্জন এক বিকৃত শিফনের মতো প্রতিধ্বনি হয়। সিংহসহ বিভিন্ন বন্য পশুদের গর্জনে কম্পনময় হয়ে থাকে পুরো অরণ্য। কিন্তু প্রাসাদ দৃশ্য এই সাউন্ডপ্রুফ ঘরের ভেতরে সেই গর্জন প্রবেশের আগে নিঃশেষ হয়ে যায়, রেখে যায় শুধু অস্বাভাবিক এক নীরবতা শুধু ভার। বিল্ডিংটির গভীরতম স্তরে একাধিক প্রতারণামূলক করিডোর, বায়োমেট্রিক লক আর বিভ্রান্তিকর আর্কিটেকচারে আড়ালে লুকিয়ে আছে একটা গোপন ল্যাব ও একটি নিষিদ্ধ আশ্রয়, যেখানে কেবলমাত্র গ্যাংস্টার বসের শরীরই চিকিৎসা করা হয়। আর এই ল্যাবের অস্তিত্ব শত্রুদের মানচিত্রে কখনোই স্থান পায়নি। সেই ভয়ঙ্কর চিকিৎসা কেন্দ্রের কেন্দ্রবিন্দুতে শীতল ধাতব অপারেশন বেডের উপর নিঃশব্দে শুয়ে আছে গ্যাংস্টার বস, একজন জীবিত মানুষ হয়েও তার চারিপাশে শুধু যন্ত্র আর তার ছায়া। তার শিরায় শিরায় প্রবেশ করানো হয়েছে ক্যানোলা। এই ক্যানোলাগুলো জীবনকে কৃত্রিমভাবে ধরে রাখার এক নিষ্ঠুর চুক্তির প্রতীক। রক্তের প্রবাহ পর্যন্ত নিয়ন্ত্রিত হয় হিসেবে যন্ত্রের নির্দেশ। 5 মাস আগে নিকের শরীরের প্রতিস্থাপিত নতুন চামড়া এখনও বহন করে এক অস্বস্তিকর ভিন্নতা। বোমা হামলায় আগুনের উত্তাপে এক পাশে পুড়ে গিয়েছিল অনেকটাই, গালের মাংস খানিক ঝলসে যায়। সেই পোড়া চামড়াগুলোকে সরিয়ে নতুন চামড়া লাগানো হয়। এখনও পুরোপুরি সুস্থ হয়নি, তবে 5 মাস ধরে এখানে চিকিৎসাধীন আছে। মাথায় আঘাত পাওয়ার কারণে ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিলেন যে বাঁচবেন। আর সেদিন হাত পা ছড়িয়ে বাচ্চাদের মতোই কেঁদেছিল, দুশ্চিন্তায় খাওয়া দাওয়া ঘুম সব ছেড়ে দিয়েছিল। মাথায় এতটাই গুরুতর আঘাত ছিল যে ডাক্তার অপারেশন করতে গিয়ে নিজেরাও হিমশিম খেয়ে ওঠে। আজ নিক একদম সুস্থ। পুরো দেশ জানে গ্যাংস্টার বস নিক জেভরান মৃত। তিনি শত্রুপক্ষে বোমা হামলায় নিহত হয়েছেন, যার লাশটাও কেউ খুঁজে পায়নি। লাশ খুঁজে পাবে কিভাবে? আহত নিককে আরিশ অধিরাজের সাহায্যে অনেক আগেই সরিয়ে ফেলেছে। নিক সহ 22 জন গার্ডকে আহত অবস্থায় চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসে। প্রথম 1 মাসে মিনারে যেতেই পারেনি। বর্তমানে আরিশ অপেক্ষা করছে নিকের জ্ঞান ফেরার জন্য। নিক চোখ খুলেছে বহু আগে, কিন্তু বাস্তব স্মৃতি তার মস্তিষ্কে সজাগ হচ্ছে না। চারিপাশের পরিবেশ দেখে বুঝতে পারে এইটা তার নিজস্ব গোপন ল্যাব, যার ঠিকানা আরিশ ছাড়া কেউ জানে না, স্বয়ং তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অধিরাজও নয়। নিক চট করে চারপাশে তাকায়, মস্তিষ্কে একটা নাম বারবার ঘুরছে, এনে। নিক শোয়া থেকে ওঠার চেষ্টা করে। ইতিমধ্যে আরিশ আর ডক্টর প্রবেশ করে ভেতরে। নিক হাতের ক্যানোলা খুলতে খুলতে আরিশের উদ্দেশ্যেই বলে, অ্যানি কোথায় আছে? আমি এখানে কি করছি? নিককে সুস্থ দেখে খুশিতে আত্মহারা হয়ে উঠেছে সে, চোখ বন্ধ করে খোদার দরবারে শুকরিয়া জানায়। আরিশ নিককে ক্যানোলা খুলতে দেখে এগিয়ে যায়। ক্রিমিনাল লিডার নিজের আবেগ আটকাতে পারেনি, আচমকা জড়িয়ে ধরে নিককে, গলা কেঁপে ওঠে তার। এই সুস্থ গ্যাংস্টার বসকে দেখার জন্য দিনরাত কাতরে মরেছি। গভীর রাতে সৃষ্টিকর্তার কাছে ভিক্ষা চেয়েছি। খোদা আমার দোয়া কবুল করেছেন। আমার একমাত্র ছায়াকে আমার কাছ থেকে ছিনিয়ে নেয়নি। আমার হাতটাকে শক্ত করে ধরে যে সব সময় বিশাল সমুদ্র পাড়ি দিয়ে সাহায্য করে, তাকে আমার থেকে দূরে সরিয়ে দেয়নি। নিক কিছুক্ষণ চুপ হয়ে বসে থাকে। আরিশের পাগলামো আচরণ দেখে কপাল কুঁচকে আসে তার, বিরক্তি নিয়ে ধমক দেয়। মেয়েদের মতো কাঁদছিস কেন? আরিশ ধমককে হেসে বলে, তোকে সুস্থ দেখতে পেয়েছি তাই। মিস্টার গোত্র যখন বলেছেন তোকে বাঁচানো প্রচুর রিস্ক, তখন মনে হয়েছিল এই বুঝি আমার মেরুদণ্ড ভেঙে গিয়েছে। আগুনে ঝলসে গিয়েছিল তার ডান পাশ। জীবনে এতটা ভয় আমি কোনোদিন পাইনি। সেই নিকৃষ্ট আর জঘন্যতম পাচার কেন্দ্রেও না। ঠিক তখনকার মতো আতঙ্কে জমে গিয়েছিলাম যখন তোকে হিংস্র নেকড়েদের মধ্যে ছেড়ে দিয়েছিল। বলেছিল যুদ্ধ করে বেঁচে ফিরতে। নিক গম্ভীর হয়ে উঠছে। ধীরে ধীরে সেদিনের কাহিনী মনে হতে থাকে। জেডের পেছনে যেতেই বার্তা আসে, কেউ বোমা নিয়ে দাঁড়িয়ে আছে চারিপাশে। সামনে দাঁড়িয়ে থাকা কোনো এক গার্ডকে কিনে নিয়েছে শত্রুপক্ষ, আর তাকে বিড়বিড় করে কারোর সাথে কথা বলতে শুনেছে হামলা নিয়ে। এই কথা শোনা মাত্র নিকের কানে সংবাদ পাঠানো হয়, আর এই কারণেই সে সামনে থেকে পেছনে গিয়েছিল। যে কোনো সময় অ্যাটাক হতে পারে। নিক চাইলেই তখন নিজেই সরে যেতে পারত। সেদিন সাথে সাথেই সরে গেলে আজ পুরো সুস্থই থাকতো সে। জেডের সামনে থাকা সব গার্ডদের কানে সংবাদ পাঠাতে গিয়েই দেরি করে ফেলে। এত চেষ্টা করেও কারোর কানে এই সংবাদ দিতে পারেনি।
একসাথে এই 90 জন গার্ডের দেহ ঝলসে গিয়েছে, আহত হয়েছে 20 জন। আরও 2 জন গার্ড চিকিৎসা কেন্দ্রে নিঃশ্বাস বন্ধ করে ফেলে। এখানের প্রতিটি গার্ড ছিল নিকের বিশ্বস্ত। এদের প্রত্যেককে সে প্রশিক্ষণের মাধ্যমে নিজের মতো করে তৈরি করেছিল, একদম বলিষ্ঠবান আর সাহসী, যারা শত্রুর সামনে মাথা না নুয়ে আঘাতের মোকাবেলা করে। নিক বড় বড় নিঃশ্বাস টানে আর সোজা হয়ে বসে নিকের উদ্দেশ্যেই বলে। খারাপ লাগছে তোর? নিক আরিশের দিকে তাকিয়ে বলে, কয়জন গার্ড মরেছে? 90 জন একদম ঝলসে গিয়েছে, তাদের অস্তিত্ব খুঁজে পাইনি। আর তোর সাথে যারা ছিল তারা আহত হয়েছেন। 22 জনকে আমি উদ্ধার করেছিলাম, এর মধ্যে 20 জন জীবিত আছেন, আর 2 জন 15 দিনের মধ্যেই মারা যায়। নিক কপাল কুঁচকে ফেলে। 15 দিনের মধ্যে মারা যায় মানে? তবে আমি কতদিন ধরে এখানে আছি? আরিশ ঠোঁট ভিজিয়ে বলে। 5 মাস ধরে আছিস, আজ জ্ঞান ফিরেছে তোর। নিকের কপালে আরো ভাঁজ পড়ে, চারপাশে তাকায়, কাউকে খুঁজতে খুঁজতে বলে। ও কোথায়? আরিশ বুঝতে না পেরে জিজ্ঞেস করে। নিক ওকে। তাতে দত চেপে দিশেহারা হয়ে করছে হচ্ছে। আমার বউ কোথায় শুয়োরের বাচ্চা? নিকের ধমকে ডাক্তার ভয় পেলেও সামান্য হাসে। এমন বউ পাগল ব্যক্তি সে আগে কখনো দেখেনি। জ্ঞান ফেরার পরে নিজের শরীরের দিকে না তাকিয়ে বউর জন্য উন্মাদ হয়ে উঠেছে সে। শান্ত হ তুই, বলছি আমি সবকিছু। নিক চারিপাশে তাকিয়ে এনিকে দেখতে না পেয়ে হিংস্র এক গর্জনে ফেটে পড়ে। চোয়াল এমনভাবে শক্ত হয়ে ওঠে যে দাঁতে চেপে ধরা শব্দে নিঃশব্দতা কেঁপে ওঠে। 5 মাস সময় ধরে সে যদি এখানে অচেতন অবস্থায় পড়েই থাকে, তবে এনি একা কিভাবে টিকে আছে? এই প্রশ্ন তার মস্তিষ্কে বজ্র ঘাতের মতো আশ্রে পড়ে। কোন অবস্থায় আছে সে? বেঁচে আছে তো? শত্রুদের মুখগুলো চোখের সামনে ভেসে উঠতে নিকের যুক্তিবোধ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। উন্মাদে ক্রোধে সত্তা থক করে জ্বলে ওঠে। হাতে ধরা ক্যানোলাগুলো সে আছড়ে ছুঁড়ে ফেলে দেয়। ছিটকে পড়া আঘাতে ক্ষতগুলো খুলে যায়, রক্ত অনিয়ন্ত্রিত স্রোতে গড়িয়ে পড়ে। আরিশ আতঙ্কে শিউরে উঠছে। ডাক্তার এগিয়ে এসে বলে, মিস্টার জেবরান, শান্ত হন আপনি। আপনার শরীর সুস্থ হয়নি, এখনো অনেক অসুস্থ আপনি। বালের শান্ত হব আমি, যাকে একটা দিনের জন্য কখনো চোখের আড়াল করি না, সে 5 মাস ধরে আমার চোখের আড়ালে। ও গড! নিক বেড থেকে নেমে শরীরে টি শার্ট জড়িয়ে নেয়। এই উম্মাদ গ্যাংস্টার বসকে সামলাবে কে এখন? এনির বর্তমান অবস্থাও ভালো না। এনিকে এই অবস্থায় দেখলে আরো উম্মাদ হয়ে পড়বে সে। আরিশ কোনো উপায় না পেয়ে নিকের পেছনে যেতে যেতে বলে, শান্ত হ ভাই, তোর বইয়ের উপরে একটা আঁচড়ও লাগতে দেইনি আমি। এতটা বেপরোয়া কেন হচ্ছিস? কায়াতরা অনেক চেষ্টা করেছে মিনারে ঢোকার জন্য, কিন্তু আমি জীবিত থাকতে এইটা কোনো দিনও সম্ভব ছিল না। অ্যানি একদম ঠিক আছে, কেউ কিছু করতে পারেনি তাকে। নিকের হাঁটা থেমে যায়। 2 ঠোঁট চেপে ধরে কিছুক্ষণ ঘন শ্বাস নেয়। পেছনে ফিরে আরিশের 2 কাঁধ হাত রেখে খাপা গলায় বলে, ঠিক বলছিস তুই? কিছু হয়নি ওর? আরিশ কিছুক্ষণের জন্য মলিন করে ফেলে মুখখানা, তবে সাথে সাথে ঠোঁটে হাসি ফুটিয়ে বলে। সামান্য আঁচড়ও লাগতে দেইনি। নিক স্বস্তি নিঃশ্বাস ফেলে। এতক্ষণে শ্বাস মনে হচ্ছিল বন্ধ হয়ে আসছে তার। মাথায় হাত রেখে স্টিলের চেয়ারের মধ্যে বসে পড়ে। আরিশ পাশে বসে নিকের উদ্দেশ্যেই বলে, ভয় পেয়ে গিয়েছিলি? নিক আচমকা তাকায় আরিশের দিকে, ঠিক আগের মতোই গম্ভীরতা টেনে বলে। আমার ভেতরে কোনো ভয় নেই। আরিশ উপহাস করে বলে, সেটা তোর অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। বইয়ের চিন্তায় আরেকটু হলে শ্বাস আটকে মরে যেতি। এবার অন্তত দুর্বলতা স্বীকার কর ভাই। এই অভিনয়টা আমার সামনে করিস না অন্তত, কারণ তোর সব কিছু আমার জানা। পুরো দেশের সামনে তুই সিংহ হলেও অ্যানির সামনে একদম ভেজা বেড়াল। নিক কপাল কুঁচকে তাকায়। ভুল বললাম কিছু? মিথ্যে তো বলিনি। এইভাবে খেয়ে ফেলের মতো তাকিয়েছিস কেন? প্রমাণ হিসেবে অ্যানি এসে থেকে জড়িয়ে ধরুক, একদম মোমের মতো গলে যাবি। জীবনের শত্রুকে ক্ষমা করতে দেখিনি তোকে। পুরো দেশও যদি তোর পায়ে ধরে মিনতি করতো যে তাকে ছেড়ে দিন, কিন্তু তোর ভেতরে দয়া মায়া নেই। সবাইকে উপেক্ষা করে নৃশংসভাবে হত্যা করে ফেলবি। কিন্তু দেশের জায়গায় অ্যানি এসে সামান্য হেসে বলুক আপনি ওনাকে ছেড়ে দিন, দেখা যাবে তোর বহু যুগের ব্যক্তিত্বকেও চেঞ্জ করে ফেলবি। নিজের শত্রুকেও বাঁচিয়ে মহান শাসকের পরিচয় দিবি। তোর জীবনের অ্যানির পাওয়ার কত সেটা আমার জানা আছে। নিক চুপ থাকে কিছুক্ষণ, উঠে পরে চেয়ার থেকে আরিশের উদ্দেশ্যেই বলে, সত্যি বললে এর মধ্যে মিথ্যে আছে। ওর অনেক অনুরোধকে উপেক্ষা করে তোর সামনে অনেক জনকে মেরেছে। তো ওদের বিরুদ্ধে কথা বলিস না। তাদেরকে মেরেছিস কারণ তারা অ্যানির শত্রু ছিল। নিজের শত্রু হলে বাঁচিয়ে দিতি। নিক ঠোঁট কামড়ে রহস্যময় ভাবে হাসল। আরিশ ড্রাইভিং সিটে বসতে আরিশের উদ্দেশ্যেই বলে,
তো শরীরের এই অবস্থা কেন আরিশ? পুরো চোখ মুখ একদম ফ্যাকাশ হয়ে আছে। আর স্বাস্থ্যের এই অবস্থা কেন? আরিশ সিট বেল্ট বেঁধে বলে। এই যে বললাম মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, ভাঙা মেরুদণ্ড নিয়ে ঠিক থাকি কিভাবে? নিক গম্ভীর নিঃশ্বাস ফেলে পড়ে। একজন মাফিয়া হয়ে এতটা আবেগী হওয়া উচিত নয়। যুদ্ধের ময়দানে নামলে মৃত্যু অনিবার্য। হয় শত্রুপক্ষ মরবে, নয়তো আমরা। এখানে একজন মরে গেলে আবেগ দিয়ে জীবন চলে না। তাই পরের বার থেকে আবেগ কাজে লাগাবি না। আরিশ গাড়ি স্টার্ট দিয়ে বলে। পরের বার যাতে এই সুযোগটা না আসে। তোর বুকে ছুরি চালানোর আগে যাতে আমার বুক ভেদ করে যায়। নিক নিঃশ্বাস ছেড়ে বলে। আমার মতো একজন জানোয়ারকে এইভাবে ভালোবাসা উচিত নয়। স্বার্থের জন্য কখন তোর উপর আক্রমণ করে ফেলি বলা যায় না। আরিশ মুচকি হেসে বলে। যদি কখনো আমার চোখে চোখ রেখে আঘাত করতে পারিস, তবে সেদিন এই আঘাতটাকে আমার যত্ন হিসেবে গ্রহণ করে নেব। বিগত 5 মাস এনে জীবনে কেবল সময়ের প্রবাহ ছিল না, ছিল এক দুঃসহ ক্ষয়িষ্ণু অধ্যায়। সময়ের প্রতিটি পল অনুপল তাকে ঠেলে দিয়েছে এক অতলান্তিক অন্ধকারের দিকে। বর্তমানে তার মানসিক ও শারীরিক অবস্থা এতটাই শোচনীয় যে চেতনার জগতে তাকে ধরে রাখা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। নিকের অনুপস্থিতিতে এনির আত্মা অন্তর আত্মাকে তছনছ করে দিয়েছে। যে শূন্যতা তাকে গ্রাস করছে তা কেবল সুখ নয়, তা এক সংহারক ব্যাধি। নিককে হারানোর এই তীব্র হাহাকার এনিকে এক উন্মাদে পরিণত করেছে। তার মস্তিষ্ক এখন আর বাস্তবতার শৃঙ্খলা মানতে নারাজ। ফলে সারাক্ষণ এক দিশেহারা হাহাকারে সে প্রলাপ বকতেই থাকে। এনির এই অদম্য পাগলামকে সংযত করতে এখন নির্বীর্য ঘুমের ইঞ্জেকশনই একমাত্র ভরসা। প্রতিবার ঘুমের ইঞ্জেকশন সহ দিয়ে ওকে ঘুম পাড়িয়ে রাখতে হয়। সজাগ হলে পাগলামো শুরু করে দেয়। তাই সব সময় কৃত্রিম নিদ্রার আড়ালে তাকে ডুবিয়ে রাখা হয়, যেন জাগ্রত অবস্থার দহন তাকে ভস্মীভূত না করে। চিকিৎসকরা জানিয়েছে এনি এখন খাদের কিনারে দণ্ডায়মান। চিকিৎসকদের মতে এই প্রকার তীব্র মানসিক বিপর্যয় হৃদযন্ত্রের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে, যার ফলে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে অকাল মৃত্যু। এই শ্রেণীর রোগীদের ক্ষেত্রে আকস্মিক মৃত্যুর সংখ্যা বা কার্ডিয়াক অ্যারেস্টের সম্ভাবনা প্রবল থাকে। এই ধ্রুব সত্যটি নাজের প্রতিটি মুহূর্তকে বিষিয়ে তুলেছে। এক অব্যক্ত আতঙ্ক তাকে আশেপাশে জড়িয়ে ধরেছে। তার বোনটার কিচ্ছু হবে না তো? প্রেগনেন্সির এই কঠিন সময়ে এনিকে আরও পাগল বানিয়ে দিচ্ছে। এনির দেহের দিকে তাকালে এখন আর চেনা যায় না সেই প্রাণোচ্ছল তরুণীকে। এই 5 মাসের অনাহারে আর অনিদ্রায় তার শরীর শুষ্ক কাষ্ঠখণ্ডে পরিণত হয়েছে। যে মুখে একসময় স্নিগ্ধ কোমলতার বিচ্ছুর ঘটত, সেখানে এখন কেবল পাণ্ডুর বিবর্ণতা। চোখ যখন পাথর হয়ে যায় তখন মানুষ আর কাঁদে না, সে কেবল তিল তিল করে নিজেকে বিলীন করে দেয়। এনি এখন সেই বিলীন হওয়ার অন্তিম পথে যাত্রী। ডাক্তার কিছুক্ষণ আগে ইঞ্জেকশন পুশ করে দিয়ে গিয়েছে। এখন এনি গভীর নিদ্রায় আচ্ছন্ন। নাজলি ডিভানে বসে বাস্তবতার ছক করছিল। এমন সময় হুট করে বাড়ি থেকে শোরগোল শোনা যায়। তীব্র গানের আওয়াজ আর হট্টগোলের আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে কোনো উৎসব বাইরে হচ্ছে। নাজলির বুদ্ধিতে আসছে না বাইরে এমন কি হলো যে হুট করে এত শব্দ আর উল্লাস। নাজলি বাইরে যাওয়ার জন্য পায়তারা করছে, কিন্তু মেইন দরজা বাইরে থেকে বন্ধ করে রাখা। এই দরজা তার পক্ষে খোলা অসম্ভব। শত্রুরা 4 বার আক্রমণ করেছিল মিনারের উপর। নিকের যত গার্ড ছিল সবাই সবটা দিয়ে মোকাবেলা করেছে, কেউ ভেতরে ঢোকার সাহস পায়। নাজলি ভেবে প্রথম অনেক অবাক হতো। ওর জানা মতে এ জগতের সবাই ক্ষমতালোভী আর হিংস্র, পাষাণ, বিশ্বাসঘাতক হয়। কিন্তু তার চিন্তা চেতনা কিছুটা পরিবর্তন হয়। গ্যাংস্টার বস নিক জেব্রানের ধ্বংস আর খারাপের প্রতীক হলেও বিশ্বস্ত সব দেহরক্ষী পেয়েছেন, যারা তা মৃত্যুর পরেও তার সাম্রাজ্যকে রক্ষা করেছে। স্তব্ধতা চিরে দিয়ে আচমকা সদর দরজাটি সশব্দে উন্মুক্ত হলো। বাইরে উন্মাতাল উল্লাস আর কর্কশ বাদ্যযন্ত্রের শব্দে তখন কান পাতা দেয়। সেই কোলাহলকে সঙ্গী করে এক ঝলক হাড় হিম করা শীতল বাতাস অন্তরে প্রবেশ করল। আর সেই হিমেল হাওয়ার রেশ ধরে দীর্ঘ 5 মাস পর এই প্রাসাদে পদার্পণ ঘটল সেই প্রতাপশালী গ্যাংস্টার বসের নিক জেব্রান। পুরো মিনার তখন তার জয়ে প্রকম্পিত, অনুসারীদের উল্লাসে মুখরিত চারিপাশ। কিন্তু নিকের ইন্দ্রিয় আজ সেই জয়োল্লাসে সাড়া দেওয়ার অবস্থায় নেই। দীর্ঘ 5টি মাস এই মিনার
পদচিহ্নহীন ছিল, কিন্তু আজ ফিরে এসেও সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। রাজকীয় অভ্যর্থনা কিংবা চারপাশে এই আড়ম্বর কোনো কিছুই তার দৃষ্টি আকর্ষণ করতে পারলই না। নিকের দুই চোখ তখন কেবল একজনেরই ছবি, জগতের সমস্ত নিয়ম আর নিজের গাম্ভীর্যতাকে তুচ্ছ করে সে ঊর্ধ্বশ্বাসে সিঁড়ির দিকে ছুটে চলল। তার প্রতিটি পদক্ষেপ বলছে সে আর এক মুহূর্ত বিলম্ব করতে রাজি নয়। 5 মাসের সেই দীর্ঘ বিচ্ছেদ আর পঞ্জীভূত হাহাকার তাকে এক দুর্নিবার বেগে এনির কক্ষের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কোনো হুঙ্কার নয় আজ, কোনো আদেশও করেনি কাউকে। আজ এই গ্যাংস্টার বসের সমস্ত সত্তা জুড়ে কেবল এনিকে ফিরে পাওয়ার এক আদিম ও ব্যাকুল আর্তনাদ। নিকের আকস্মিক আবির্ভাবে নাজলি এখনো কিংকর্তব্য বিমূঢ়। তার সমস্ত ইন্দ্রিয় যেন এক নিমেষে অসাড় হয়ে যায়। দীর্ঘ 5 মাস ধরে যে মানুষটিকে মৃত বলে সে জেনে এসেছে, যাকে ঘিরে শোকের ছায়া ঘনীভূত হয়েছিল, সেই নিক জেব্রান আজ রক্ত মাংসে শুলে তার সম্মুখে দণ্ডায়মান। তার মানে উনি মারা যায়নি, উনি জীবিত আছেন। নাজের হৃদস্পন্দন মুহূর্তের জন্য থমকে গিয়ে পরক্ষণে দ্বিগুণ বেগে দাবিত হতে শুরু করে খুশিতে। এক লহমায় শোকের কালো মেঘ চির আনন্দের বিদ্যুৎ খেলে গেল তার সত্তায়। প্রচণ্ড উত্তেজনা আর খুশিতে সে নিজের মুখ চেপে ধরে নিজের শরীরের প্রতিটি শিরায় তখন আনন্দের এক অনির্বচনীয় স্রোত বয়ে যাচ্ছে। সে নিজের অজান্তে খাচ্ছে। আনন্দের অতি স্বচ্ছ সে বিষাদের চেয়েও বেশি স্তব্ধ করে দিতে পারে। স্তব্ধ নাজরির চেতনার অতল গহ্বরে যখন নিকের অস্তিত্ব নিয়ে সংকট কাটছে না, ঠিক তখনই এক অতর্কিত আলিঙ্গন তাকে আশে পৃষ্ঠে জড়িয়ে ধরে পেছন থেকে আসা সেই সুদৃঢ় স্পর্শে নাজরি সমস্ত সত্তা এক নিমিষে শিরশির করে কাঁপিয়ে তোলে। এই স্পর্শ তার অতি অনেক পরিচিত। তার উন্মুক্ত গলায় ঠোঁটের ছোঁয়া পেতে খামচে ধরে নিজের কাপড়, কান্নায় বুক ভেঙে আসছে তার স্পর্শ। এই শরীরের গন্ধ তার অনেক পরিচিত। সে ভালো করে জানে তাকে স্পর্শ করা পুরুষটিকে। দীর্ঘ 5টি মাস যে অস্তিত্বটি কেবল শূন্যতায় বিলীন ছিল, আজ তাকে স্পর্শের সীমানায় পেয়ে নাজলি থরথর করে কাঁপতে থাকে। কিন্তু পরক্ষণেই আনন্দের সেই স্রোত ছাপিয়ে এক গভীর বিষাদ আর প্রচণ্ড অভিমান তার বুকে ভার করে তোলে। নাজলি মনে প্রশ্নের পাহাড় জমে উঠছে। 5 মাস, এই দীর্ঘ সময় আরিশ কোথায় ছিল? কেন সে একবারের জন্য কোনো সংকেত দেয়নি? নাজলি নির্ভীত চারপাশ তখন অভিমানে রুদ্ধ হয়ে আসে। সে চেয়েও ফিরে তাকাতে পারছে না। আবার এই স্পর্শ থেকে নিজেকে মুক্ত করার শক্তিও সে হারিয়ে ফেলেছে। নাজলির নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। চোখের কোণে জমে থাকা জলবিন্দু গাল গড়িয়ে পড়ছে। কথায় আছে, কিছু স্পর্শ কেবল সুখ দেয় না, বরং দীর্ঘদিনের জমানো নীরব যন্ত্রণাকেও সহসা জীবন্ত করে তোলে। নাজলির শরীরের কম্পন আজ সেই অব্যক্ত অভিমানেরই ভাষা। নাজলিকে এমন শক্ত মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে আরিশ নাজলির গালে ঠোঁট ছুঁয়ে বলে, এত মাস পর আমি এসেছি, তোমার উচিত ছিল আমার বুকে এসে আছড়ে পড়া। স্বামীকে এত মাস দেখতে না পাওয়ার বেদনায় কেঁদে কুটে একদম অস্থির হয়ে যাওয়া। সেটা না করে এমন শক্ত হয়ে দাঁড়িয়ে আছো কেন? নাজলি চোখের পানি আটকে রাখতে পারছে না। একবারের জন্য পিছনে ফিরে তাকালো না, কোনরকম নিজেকে সামনে শক্ত গলায় বলে, যে স্বামী দীর্ঘ 5 মাস স্ত্রীকে না দেখে থাকতে পারে, সে স্বামীর জন্য কেঁদে কুটে অস্থির হওয়া বোকামি ছাড়া কিছুই নয়। আমার চোখের পানির মূল্য অনেক, আর সেটা আমি অপাত্রে দান করি না। ছাড়ুন আমাকে, ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবেন না। নাজলি কথাটা বলে এক মুহূর্ত দাঁড়াতেই চাইল না। আর তাকিয়ে থাকে নাজলি যাওয়ার পর। এই অভিমান আর রাগ ভাঙাতে অনেক যুদ্ধ করতে হবে। একই সাথে সমস্ত বড় বড় অদৃশ্য দেয়াল ভেঙে ফেলবে সে। নিক উম্মাদের মতো ঘরে ঢুকে বিছানায় ঘুমন্ত এনিকে দেখে এক মুহূর্তের জন্য দেরি করলো না। বিছানায় বসে চোখে মুখে অসংখ্য চুমু খায়। ঘুমের ইঞ্জেকশন দেওয়ার ফলে এনি সজাগ হয়নি এখনো। নিক একসাথে প্রায় 1000-এরও বেশি চুমু খেয়ে থামে। এনির পুরো মুখে একদম ভিজেই যায়। নিক ভেজা মুখটাকে মুছে দেয়, নিয়ে আবারও এনির গালে হাত রাখে। চিন্তা কপাল কুঁচকে ফেলে সে। এতক্ষণ হয়ে গেল, এখনো চোখ মুলছে না কেন? নিক খন্দন্ত দরজার কাছে আসতে নাজলি সামনে এসে দাঁড়ায়। নাজলিকে দেখে নিক ফ্রি কুচকে ফেলে। নাজলি কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। যত শত্রুতা হোক, দিন শেষে নিককে সেও দেখে অনেক খুশি হয়েছে। নাজলি সামান্য হেসে বলে, আপনাকে সুস্থ দেখে খুব ভালো লাগছে। নিক কৃপাদেশ নাড়িয়ে বলে, হাসি না আসলে অন্তত জোর করে হাসবেন না। নাজলি কপাল কুচকে তাকায়, গভীর নিঃশ্বাস টেনে বলে, আপনি কথার মাধুর্যতা বজায় রাখুন গ্যাংস্টার বস।
আপনার সাথে তর্ক করার জন্য আসিনি, আমি এসেছি আমার বোনের জন্য। ওকে ঘুমের মেডিসিন দেওয়া হয়েছে, তাই এত সহজে উঠবে না ঘুম থেকে। ঘুম থেকে না ওঠার ফলে আপনি রেগে যেতে পারেন। রেগে গিয়ে বলা তো যায় না, কখন আঘাত করে বসেন। তার শারীরিক ও মানসিক অবস্থা ভালো না। প্লিজ একটু সরে দাঁড়ান, আমি ভেতরে প্রবেশ করব। নাজির অন্য সব কথার গুরুত্ব হারিয়ে ফেলে যখন বলা হলো এনির শারীরিক ও মানসিক অবস্থা ভালো না। নিক প্রশ্ন করার প্রয়োজনও মনে করে ছুটে যায় এনির কাছে। নাজলি হালকা হেসে রুমের ভেতরে প্রবেশ করে। এনির মাথায় হাত দিয়ে প্রতিবারের মতো ডেকে তোলার চেষ্টা করে। ঘুম থেকে তোলার জন্য যা যা প্রয়োজন সব করে সে। অনেকক্ষণ পর এনি পিটপিট করে চোখ তুলে তাকায়। চোখের সামনে নাজলির মুখ দেখে অস্ফুট ভাষায় বলে, আপা, উনি এসেছেন? নাজলি তাকায় নিকের দিকে। এই বাক্যটা তাকে প্রতিবার শুনতে হয়। প্রতিবার ঘুম থেকে ওঠা মাত্রই এনির কমন প্রশ্ন, উনি এসেছে? যদি শুনতো না, এখনো আসেনি। এরপরে শুরু হয়ে যেত পাগলামি। নাজলি এনির কপালে চুমু খেয়ে বলে, এসেছে। এনি দুর্বলতা নিয়ে সামান্য হাসে, চোখ বন্ধ করে ফেলে। মিথ্যে বলছে আমায় আপা, উনি আসেনি। নাজলি কোনো উত্তর করলো না। নিকের দিকে এক পলক তাকে চুপ করে বের হয়ে যায়। এনি চোখ খুলে নাজলিকে দেখতে না পেয়ে ঘাড় ফেরাতে অনুভব করলো কেউ একজন তার দিকে ঝুঁকে আছে। এনি নিকের দিকে তাকে মুচকি হাসলো, কিন্তু পরক্ষণেই ঠোঁট ভেঙে কেঁদে ওঠে। প্রতিবারই এই নিককে দেখতে পাই সে, কিন্তু ছুটতে গেলে কেউ নেই। আবারও এসেছেন আমার ভ্রম হয়ে? কষ্ট দিতে খুব ভালো লাগে আপনার। নিশ্চয়ই আনন্দ অনুভব করেন দূর থেকে। অবশ্য পূর্ব থেকে তো কষ্ট দিয়ে আসছেন আপনি আমায়। এত কিসের রাগ আপনার আমার প্রতি? কেন এত যন্ত্রণা দিচ্ছেন আমায়? ভুলেও আজ স্পর্শ করবো না আমি আপনাকে, কারণ স্পর্শ করলেই আপনি হারিয়ে যান, নিষ্ঠুরের মতো দূরে চলে যান আপনি। তখন আর কিছু দেখতে পাই না আমি, আপনাকে দেখতে পাই না, অন্ধকার লাগে সবকিছু, পুরো পৃথিবী জাহান্নাম মনে হয় আমার। এনি আর কিছু বলতেই পারলো না। একটা শক্ত হাত তার কোমর চেপে ধরে নিজের শরীরের সাথে মিশিয়ে নেয়। এনি অনুভব করলো তার মাথাটা রাখা হয়েছে একটা চড়া বুকে। এনির কান্না বন্ধ হয়ে যায়। কেমন স্তব্ধ হয়ে পাথরের মতন হয়ে আছে সে। অনুভব করছে নিকের হৃৎপিণ্ড লাফানোর শব্দ। নিক এনির মাথায় চুমু খেয়ে বলে, জীবন আমার, কলেজে আমার, নিজের কি অবস্থা করেছিস জান? এবারে আমি আদর করবো কোথায়? এনি আরেকটু নড়ে চড়ে উঠছে। এখনো তার বিশ্বাস হচ্ছে না। ভ্রম ভেবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিকের দিকে। নিক এনির চোখের পানি মুছে দিয়ে মুখের চুলগুলো পেছনে নিয়ে ঠিক করে দেয়। চোখের পানিগুলো মুছে চোখের পাতায় চুমু খায়। এনি আবেশে চোখ বন্ধ করে ফেলে। নিক পরপর ঠোঁটে গভীর চুমুকে এনিকে নিজের সাথে আরো মিশিয়ে নেয়। নিক অত্যন্ত নিবিড়ভাবে এনির দুর্বল ও শীর্ণ মাথাটি নিজের প্রশস্ত বুকের উপর চেপে ধরল। দীর্ঘ 5 মাসের বিচ্ছেদ, হাহাকার আর মাতৃতুল্য যন্ত্রণার পর এই স্পর্শ যেন এক অলৌকিক উপাখ্যান। কিন্তু এনির জীর্ণ শরীরে আজ আর সেই প্রাণের স্পন্দন নেই যা এই মিলনকে উদযাপন করবে। নিকের বুকে থপকানি এনি অনুভব করতে পারছে, কিন্তু তার নিজের চেতনা যেন কোনো গভীর সুপ্তির অতলে তলিয়ে গেছে। চিকিৎসকের সেই আশঙ্কায় যেন সত্যি হতে চলেছে। এনি এতটাই সংজ্ঞাহীন যে তার কাছে বাস্তবে আর স্বপ্নের সীমা মুছে গিয়েছে। সে কেবল চেয়েই রইল নির্বাক, নিথর ও বিমূঢ় হয়ে। যখন শোকের মাত্রা সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখন পরম প্রাপ্তিতে মানুষের কাছে কেবল একটি মিথ্যা মরীচিকা মনে হয়। এনির সেই নিশ্চল দৃষ্টি আজ সেই চরম মানসিক অবসাদেরই প্রতিচ্ছবি। এনি নিকের দিকে তাকিয়ে বলে, এটা সত্যি আপনি এসেছেন? নাকি আমাকে মিথ্যে সান্ত্বনা দেওয়ার জন্য আবারও আমার ভ্রম হয়ে এসেছেন? আপনাকে স্পর্শ করতে ভয় হচ্ছে আমার, যদি প্রতিবারের মতো হারিয়ে যান। একটু স্পর্শ করি আমি আপনাকে, মিনত করছি, প্লিজ হারিয়ে যাবেন না। তিনি কথাটা বলে নিকের গালে হাত রাখে। সামান্য উঁচু হয়ে নিকের কপালে চুমু খায়। পরপর গালে ঠোঁটে চুমু খেয়ে নিঃশ্বাস ছাড়ে। নিক গভীর দৃষ্টি রাখে এনির নীলচে নিশ্চয়। তোকে ছাড়া আমি অসহায় জান। এই নিষ্ঠুর পৃথিবীতে তোকে একা রেখে কিভাবে চাই? বলেছিলাম না, প্রয়োজনে তোকে মারব, তারপর নিজে মরে যাব। এরপরও তোকে পৃথিবীতে একা রেখে যাব না। নেক চেভরান প্রচুর খারাপ। এনি তার কাপা কাপা
দুই হাত বাড়িয়ে নিকের গাল দুটো স্পর্শ করে। দীর্ঘ 5 মাস পর এই চেনা অবয়ব, এই উষ্ণতা সবই যেন তার কাছে এক নিদারুণ বিস্ময়। পরক্ষণেই সকল সংশয় ছেড়ে ফেলে সে নিকের সুঠাম বুকের উপর আশ্রয় পড়ে। তার এই ঝাঁপিয়ে পড়ার মাঝে ছিল এক আদিম আকুলতা, যেন এই বুকে আশ্রয় না পেলে তার অস্তিত্ব ধূলিসাৎ হয়ে যাবে। প্রথমে যা ছিল কেবল নিঃশব্দ অশ্রুপাত, সময়ের ব্যবধানে এক ভাঙা আর্তনাদে রূপ নিল। 5 মাসের সেই দুঃসহ নিঃসঙ্গতা, প্রতি রাতের দুঃস্বপ্ন আর তিলে তিলে নিজেকে শেষ করে দেওয়ার যন্ত্রণা আজ এক মরণপণ চিৎকারে ফেটে পড়ে। সেই গুমড়ে মরা কান্নার স্বর আজ এই বিশাল মিনারের প্রতিটি দেয়ালে প্রতিধ্বনি হতে থাকে। এটি কেবল শোকের বই প্রকাশ নয়, এটি ছিল মৃতপ্রায় এক আত্মার পুনরায় বেঁচে ওঠার তীব্র সংগ্রাম। এনি তার সর্বশক্তি দিয়ে নিকের শার্টটি খামচে ধরে, তার শীর্ণ আঙুলগুলো কাপড়ের উপর এমনভাবে গেঁথে বসে যেন সে নিককে আর কখনোই এই দৃশ্যপটের আড়াল করতে যেতে দিবেই না। এই খামচে ধরা ছিল তার হারানো অধিকার ফিরে পাওয়ার এক অব্যক্ত জেদ। এই কান্নাটা ছিল নিককে ঘিরে, তাই এই কান্না দেখে নিকের ঠোঁটে হাসি ফুটে উঠছে। এনি কান্নার জন্য কথা বলতে পারছে না, এই কান্নার সবটা ছিল নিককে ঘিরে। নিক অনুভব করে বিশ্বজয়ের হাসি দেয়। সবাই বলছিল আপনার শরীর পুড়ে গিয়েছে, মারা গিয়েছেন আপনি। প্রতি রাতে আপনাকে চেয়েছি আমি, দিশেহারার মতো খুঁজেছি আমি আপনাকে। প্রতি সেকেন্ড অনুভব করেছি আমার আত্মাটাকে কেউ ছিনিয়ে নিয়েছে। এই 5 মাসে আমি জীবনের সেই কষ্ট অনুভব করেছি যে আমি কখনো পাইনি। এই যন্ত্রণা আমায় মেরে ফেলেছিল ধীরে ধীরে। শুধু আপনার আমানত বাঁচিয়ে রাখার জন্য মস্তিষ্কের সাথে সংগ্রাম করেছি আমি। কেন আসেননি এতদিন আপনি? একটা বারও কেন আসেননি? এনির এই রূপ নিকের কাছে সম্পূর্ণ নতুন। জয়ের হাসি ফুটে উঠে গ্যাংস্টার বসের উষ্ঠদয় এনির চোখে পানি মুছে দিয়ে বলে, যাকে এতটা ঘৃণা করো তার জন্য এত উন্মাদ কেন হলো? ঘৃণা করলে কি সব সময় ঘৃণা করা যায়নি? আপনার লাস্ট কয়দিনে কখনো আমার চোখের ভাষা বোঝার চেষ্টা করেছেন আপনি? যদি অনুভব করতে পারতেন আমি আপনাকে কতটা ভালোবাসি, তবে এই 5টা মাস দূরে সরে গিয়ে এমন মরণ সমতুল্য যন্ত্রণা দিতেন না আমায়। প্রতিটা দিন মরেছি আমি, আবার জন্ম নিয়েছি। মনে হচ্ছিল মৃত্যুর সেই কঠিন কষ্ট অনুভব করছিলাম আমি প্রতিটা দিন। যন্ত্রণা অনুভব করতে পারেন আপনি? নিক এনির দিকে তাকিয়ে চোখ কামড়ে ধরে নিজের। এনির মুখে প্রথমবারের মতো নিজের নাম শুনে নিষ্পলকভাবে তাকায়। আমার মতে এমন পাপে কি ভালোবাসতে বিবেকে বাঁধেনি? এনি চোখে চোখ রেখে বলে, বিবেক যখন বাধা দিতে এসেছিল তখন বিবেককে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে, তাই বাধা দেওয়ার মতো কেউ ছিল না। আমাকে ভালোবাসলে পস্তাতে হবে প্রচুর। আমার জীবন কিন্তু প্রচুর জটিল। জটিলতা না থাকলে ভালোবাসায় আনন্দ লাভ করা যায় না। প্রচুর রাগী আর হিংস্র আমি। রেগে গেলে নিজের মধ্যে থাকি না, নিজের মতো করে সামলে নিব। যখন তখন কাছে টানবো, আদর করব, চুমু খাবো, রাতের সবটা দিয়ে কাছে যাইব। এনি লজ্জায় মাথা নিচু করে ফেলে, মিনমিন করে বলে, চলে যাব। কোথায় যাবে? এনি লজ্জায় নিকের বুকে মাথা রাখে, এরপর চোখে চোখ রেখে বলে, আপনার কাছে। নিক তাকিয়ে থাকে এনির দিকে। এনির কাপা শরীরটা নিস্তেজে নিজের সাথে মেশাতে চাইল, কিন্তু এনির বাড়ন্ত পেটের জন্য নিকের সমস্যা হচ্ছে প্রচুর। এনিকে একদম বুকের সাথে মিশিয়ে নিতে পারছে না। নিক এতক্ষণ খেয়াল করেনি বিষয়টা। মস্তিষ্ক সজাগ হতেই অধৈর্য পেটের দিকে চোখ যায় তার। পেট এমন ফুলেছে কিভাবে? অ্যাসিডিটির সমস্যা? কষ্ট হচ্ছে নিশ্চয়ই খুব। 10 মিনিট অপেক্ষা করো, ডাক্তার চলে আসবে। একবার রুম থেকে বের হই, সব কটাকে মেরে নদীতে ভাসিয়ে দিয়ে আসবো। আমি না হয় ছিলাম না, তারপরে তোমার একটু খেয়াল রাখতে পারলো না, বেঈমান। এনির কপাল খানিকটা কুচকে আসে। তার পেটের বাচ্চাকে অ্যাসিডিটি রোগী বলে চালিয়ে দিচ্ছে। এনির চোয়াল চেপে নিকের থেকে সরে আসে, সামান্য রাগ দেখিয়ে বলে, দূরে সরুন আপনি আমার থেকে। নিক খাড় ঘুরিয়ে এনির দিকে তাকায়। আকস্মিক এমন ব্যবহার নিক কিছুটা বিচলিত হয়ে বলে, দূরে সরবো মানে? আমার থেকে দূরে সরে বসার সাহস হলে কিভাবে তোমার? কাছে এসব ল্যাড্রোজ। এনি চোখ ছোট ছোট করে তাকায়। আমি আপনার থেকে দূরেই থাকবো, আপনার সংসার করব না আমি। নিক চোখ গরম করে তাকায়, ক্রোধে ফেটে পড়ে মুহূর্তের মধ্যে। দূরে চলে যাবে এই কথাটা বলে তার সুস্থ মস্তিষ্ক বিকৃত রূপ ধারণ করে, কিন্তু নিক আজ খুব শান্তভাবে রাগটাকে কন্ট্রোল করতে চাচ্ছে। তার পিছে বলে, কিছুক্ষণ আগেই তো বললে আমার সমস্ত পাপ, খারাপ স্বভাব, ছন্নছাড়া আমিটাকে ভালোবাসো, সবকিছু দিয়ে নিজের মতো সামনে নেবে। এখন সংসার করবে না বলার স্পর্ধা কিভাবে দেখালে?
এনিও একইভাবে দাঁত পিষে উত্তর দেয়। আমি ছন্ন ছাড়া এক পুরুষের সংসার করব বলেছি, কোনো বলদের সংসার নয়। নিক আকস্মিক চেঁচিয়ে ওঠে। কি বলদ বলছো কাকে? এনিও মুখ ভেঙচি মেরে উত্তর দেয়। আপনাকে। নিক কিছুক্ষণ এনির দিকে তাকিয়ে থাকে, এরপর নিঃশ্বাস ছেড়ে এনির কোমরটা চেপে আবারও নিজের কাছে নিয়ে আসে। কপালে পড়া চুলগুলো কানের কাছে গুজে দিয়ে বলে, কি হয়েছে তোর বেব? হুট করে এমন অদ্ভুত আচরণ কেন করছিস? ভুল করেছি আমি? কষ্ট পেয়েছিস? নিকের অধৈর্য চোখ মুখ দেখে এনি মুচকি হেসে তাকায়। তাহলে আপা সত্যিই ঠিক কথাই বলেছিল, ওনার সাথে যদি মিষ্টি করে কথা বলা যায় তবে সে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই হয়ে ওঠে। এই যে এই মুহূর্তে কত শান্তভাবে কথা বলছে তার সঙ্গে। গ্যাংস্টার বসের এই নরম রূপটা এনির কাছে একেবারেই নতুন, অচেনা মনে হঠাৎ প্রশ্ন জাগে। নিক যদি জানতে পারে সে বাবা হতে চলেছে তবে তার প্রতিক্রিয়া কেমন হবে? যে মানুষটা বাচ্চা চাই বলতে বলতে সবাইকে পাগল করে তুলেছিল, সে যদি হুট করেই শুনে নেয় যে সে বাবা হতে যাচ্ছে, তাহলে কি অনুভব করবে সে? এই কথাটা বলার অপেক্ষাতেই তো এতদিন সে নিজেকে ধরে রেখেছিল। এনি ধীরে নিকের হাতটা ধরে, তারপর নিজের বাম হাতটা পেটের উপর রাখে। নিক প্রথমে বিভ্রান্ত হয়ে এনির পেটের দিকে তাকায়, তারপর তার চোখে চোখ রাখে। এনির গভীর শ্বাস নিয়ে নিকের চোখে চোখ রেখে মুচকি এসে বলে, কখনো দেখেছেন অ্যাসিডিটির জন্য কারো পেট এভাবে ফুলে যায়? কোথায় দেখেছেন এমন? নিক নিজের কপাল ঘষে এনির গায়ে হাত রাখে, এদিকে সেদিকে তাকাচ্ছে বারবার। গ্যাংস্টার বসের ছন্নছাড়া রূপ দেখে এনি নিষ্পলক চোখে তাকিয়ে থাকে। নিক কিছু ভেবে আচমকা এনির দুই কাঁধে হাত রেখে এলোমেলো শ্বাস নিয়ে বলে, না, অ্যাসিডিটি না হলে কি হয়েছে? অন্য কিছু হয়নি তো? কষ্ট হচ্ছে, ব্যথা অনুভব করছো? নিক এনিকে কোলে তুলতে তুলতে এগোতে এনি সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয়। চোখ রাঙে স্পষ্ট বিরক্তি নিয়ে নিকের দিকে তাকায়। এমন বেপরোয়া হচ্ছেন কেন? চুপচাপ বসুন না আমার পাশে, একদম সুস্থ আছি আমি। নিকের জবাব আসে একই রকম বেপরোয়া ভঙ্গিতে, কিন্তু কণ্ঠে চাপা উৎকণ্ঠা নিয়ে বলে, তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। যদি কিছু সমস্যা হয়, কাকে নিয়ে বাঁচবো আমি? নিচট করে উত্তর দেয়। আপনার ছেলে অথবা মেয়েকে নিয়ে বাঁচবেন। নিক কিছুক্ষণের জন্য নিঃশব্দ হয়ে যায়, চোখে মুখে জমে ওঠে দ্বন্দ্ব আর অস্বীকার। পরক্ষণেই রাগ চেপে রাখতে না পেরে কঠিন গলায় বলে, ছেলে অথবা মেয়ে নিয়ে বাঁচবো মানে? আমার ছেলে মেয়ে নেই, প্রয়োজন নেই এসবের। বাচ্চার প্রয়োজন নেই আমার। কিন্তু আমার প্রয়োজন আছে, একটা বাবু চাই আমার, একদম আপনার মতো চোখ মুখ যাতে হয়, ঠিক আপনার বাম ভ্রুতে যেমন কাটা দাগ, চোখের পাশে আর নিচে তিল। এনি হঠাৎ এমন ইচ্ছের মানে নিক বুঝলো না, তবে এইসব কথা বিরক্তবোধ করে। রাগ দেখে শাসি বলে, এইসব অহেতুক কথা বলবে না আর আমার কাছে। চলো আমার সাথে। নিক এনিকে পাজা করে তুলতে যায়, কিন্তু এনি মুখ গোমরা করে ঘাপটি মেরে বসে থাকে। নিক হেরে গিয়ে নিঃশ্বাস ছেড়ে এনির সামনে হাঁটু ভেঙে বসে পড়ে। কি ক্ষমতা তোর, ব্লাড রোজ! গ্যাংস্টার বসকে হার মানিয়ে দিচ্ছিস সামান্য অভিমান করে, অথচ সামনে কেউ চিৎকার করে কাঁদলেও মায়া অনুভব হয় না। বাচ্চার জেদ কেন ধরলে হুট করে? তোমাকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না। বাচ্চার জন্ম দিতে প্রচুর কষ্ট, আমি তোমার সাথে কাউকে ভাগ করে নিতে পারবো না। এনি অবাক হয়ে বলে, সে আমাদের সন্তান হবে, ভাগাভাগির প্রশ্ন আসছে কোথা থেকে? নিজের সন্তানকে হিংসে করছেন? নিক সুভাষ করে বলে, What does it matter whether the child is mine or someone else's? I won't share you with anyone. বাচ্চা পছন্দ করি না আমি। তোমার আর আমার মাঝে থার্ড কেউ আসলে সহ্য করতে পারবো না। তোমাকে হারানোর ভয়ে বাচ্চা চেয়েছিলাম, এখন সে হারানোর ভয়টা নেই। আর একজন গ্যাংস্টার কখনো পিতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারে না, আর জেদ ধরবে না। এনির চোখে পানি টলমল করে উঠে, কেমন ছলছল চোখে তাকিয়ে থাকে বাইরে। নিক কাউকে ফোন দিয়ে এনির কাছে আসে, বলা হয়েছে ইমার্জেন্সি বুলেট প্রুফ গাড়ি রেডি রাখতে, এনিকে নিয়ে হসপিটালে যাবে, সিট সব বুকিং রাখতে। এনি সব শুনে একদম চুপ হয়ে থাকে। নিক কাছে আসলেই বলে, আমি একদম ঠিক আছি, এতদিন 24 ঘন্টা মেয়ে ডক্টর ছিল, এখনো আছে, আপনার ভয় আসছে না এখন? নিক গম্ভীরতা নিয়ে বিরোধিতা করে বলে, একদম ঠিক নেই তুমি। শরীরের অবস্থা একদম বেহাল দশা। এমন অসুস্থ হলে সামলাতে পারবে না আমাকে। এনি মুখ তুলে তাকিয়ে, আপনি আমাকে অসুস্থ বলছেন? অসুন্দর লাগছে তাই না? এই কারণেই এমন কথা বলতে পেরেছেন আপনি? নিক এনির দুই গালে হাত রেখে কপালে চুমু খায়, অধৈর্য হয়ে বলে, যে মেয়ের দিকে তাকিয়ে বছরের পর বছর আজীবন কাটিয়ে দিতে পারবো,
তাকে অসুন্দর বলার আগে আমার জবান বন্ধ হয়ে যাক। যদি এমন সুযোগ থাকতো তুমি আমার সামনে প্রতিক্ষণ বসে থাকতে, তবে সেই সুযোগ কাজে লাগিয়ে তোমাকে দেখে চোখের তৃষ্ণা মেটাতাম। তুমি নিজেও জানো না তোমাকে নিয়ে কতটা তৃষ্ণার্ত আমি। এনির নিকের দিকে তাকে মুচকি হাসে। নিকের হাতটা আবারও তার পেটের উপর রেখে বলে, পেট ফোলার কারণও বলছি, একটা কথাও বলবেন না এখন। শুধু কিছু অনুভূতি অনুভব করুন। অনুভব করতে পারছেন কিছু? নিক এনির কথার মানে বুঝলো না। কি আশ্চর্য, গ্যাংস্টার বস একজন নারীর কথা একদম চুপ হয়ে যায়। এনির কথা অনুযায়ী তার পাশে বসে, কিন্তু চোখে মুখে ছিল দুশ্চিন্তার ছাপ। এনি আলতোভাবে নিকের হাতটা ধরে নিজের তলপেটের উপর রাখে। নিক কপাল কুঁচকে তাকায়। এনি কথা বলতে পারছে না, তার কথা সব গলায় আটকে আসছে। কোনো রকম উচ্চারণ করে বলে, অনুভব করুন গ্যাংস্টার বস, অনুভব করুন আপনার অস্তিত্বকে। আরেকটা নিক জেব্রান আসলে ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। এনির কথার অর্থ বুঝতে পারেনি প্রথমে। হুট করেই বিষয়টা ভাবতে নিক ঠোঁটে ঠোঁট চেপে ধরে নিয়েছে। তার মতো একজন রক্ত শীতল মস্তিষ্কের গ্যাংস্টার, যার কাছে মানুষের জীবনে কোনো মূল্য নেই, তার জন্য এই খবরটা ছিল একটা প্রচণ্ড মানসিক ধাক্কার মতন। খবরটা শোনা মাত্রই তার শরীরের রক্ত এক মুহূর্তের জন্য জমে বরফ হয়ে যায়। যে মানুষটা সারা জীবন শুধু ধ্বংস করতে শিখেছে, আছে জানতে পারো তার অংশ সৃষ্টি হতে চলেছে। নিকের পাথরের হৃদয়ে শুরুতে কোনো আনন্দ হলো না, কেমন এক অনুভূতি, অস্বস্তি আর রাগ দানা বাঁধল। কোনো অনুভূতি নেই এই এই ভেতরে, কাজ করছে না। অদ্ভুত ভয় তাকে ঘিরে ধরেছে। নিক চট করে এনির হাত সরিয়ে দেয়। নিজের হাতের দিকে এক পলক তাকিয়ে এনির দিকে তাকায়, যেখানে তার হাত ছুঁয়েছিল এতক্ষণ। চোখে মুখে ক্রোধ আর দুশ্চিন্তা। এনি ভেবেছিল নিক অনেক খুশি হবে, কিন্তু এমন রিয়াকশনের অর্থ বুঝলো না সে। নিকের মাথায় হাত চেপে ধরে কয়েক মুহূর্ত ঘন ঘন নিঃশ্বাস নেয়। বুকের ভেতর জমে থাকা অস্থিরতা যেন আর ধরে রাখতে পারছে না সে। নিকের এই উন্মুক্ত অধৈর্য রূপ দেখে এনি শুকনো ঢোক গিলে ফেলে। ভয় তার গলা শুকিয়ে আসে। এনি সাহস করে নিকের কাঁধে হাত রাখতেই পরের মুহূর্তে সবকিছু ওলটপালট হয়ে যায়। নিক হঠাৎ হ্যাঁচকা টানে তাকে নিজের বুকে চেপে ধরে। তার বাহুর শক্ত বাহুর চাপে এনি যেন নিঃশ্বাস নিতে ভুলে যায়। চোখ লাল হয়ে ওঠে নিকের, জল শক্ত হয়ে কাঁপতে থাকে, কণ্ঠে আগুন ও রাগে গর্জে ওঠে সে। আমার জায়গা থেকে সব রকম নিরাপত্তা দিয়ে রেখেছিলাম, তাহলে বাচ্চা আসার মতো ভুল কিভাবে হলো? তুমি আমার অনুমতি না নিয়ে এত বড় কাজ কিভাবে করলে? শেষ কথাটা নিক বলে উঠে তীব্র রাগ আর ধমকের সঙ্গে। ইনি আর নিজেকে সামলাতে পারে না। চোখের কোণে জমে ওঠা জল টলমল করতে থাকে, গলা বেঁধে আসে, বুকের ভেতর চাপা হাহাকার জমে ওঠে। কোনো রকমে কান্নাটা আটকে রাখার চেষ্টা করে সে, কিন্তু ছোটে কাঁপা থামতে পারে না। নিকের এমন ভয়ানক রাগের শিকার হবে সে এটা কল্পনাও করেনি। নিক আমি কিছু করিনি। শুনলই না সেই কথা, তাতে দাঁত পিষে ধমকে উঠছে। কিছু না করলে হলো কিভাবে? সত্যি করে বলবে, লাস্ট বার মেডিসিন খাওয়ানি তুমি? আমি নিজ হাতে খাওয়ানোর পরে কিভাবে মিস করলে? ফেলে দিয়েছ? ইনি চোখ মুখ খিচে ফেলে, কেঁদে দিবে ভাব। মেডিসিন আমি ফেলে দিইনি। আমি প্রেগনেন্সি নিয়ে নিজেও জানতাম না, বরং আপনার অ্যাক্সিডেন্টের দিন জানতে পারি আমি প্রেগনেন্ট। এটা নিয়েও এতটা শিওর ছিলাম না আমি। শিওর হতে গেলে ডক্টরের কাছে যেতে হতো। প্রেগনেন্সি নিয়ে তখন চিন্তায় ছিলাম না আমি। আমি চটপট করেছিলাম আপনাকে নিয়ে। আরিশ ভাই বলে গিয়েছিল কোথাকার যুদ্ধ আছে, এতে আপনার বিপদ হতে পারে। সময় পাইনি আমি এটা জানার, কিন্তু পরবর্তীতে জানতে পারি যখন আপনার অ্যাক্সিডেন্টের খবর শুনে আমি জ্ঞান হারিয়ে পড়েছিলাম। তখন ডক্টর বলেছিলেন আমি 1.5 মাসের অন্তঃসত্ত্বা। এতদিন অপেক্ষা করেছিলাম আমি আপনাকে এই সংবাদটা কবে দিব বলে। ছটফট করেছি আপনার কানে পৌঁছে দিতেই আপনিও বাবা হচ্ছেন। নিক নিজের বাঁধন হালকা করে ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে বলে, আমি সন্তান চাই না, আমার কিচ্ছুর প্রয়োজন নেই। এনি কান্নার জন্য কথা বলতে পারছে না। আপনি এখনো আমার সেই অতীতের কথাগুলো মনে করছেন? আপনাকে বাচ্চা নিয়ে অনেক খারাপ কথা শুনিয়েছি আমি, তখন পরিস্থিতিটা ভিন্ন ছিল। আমি নিজের মধ্যে ছিলাম না তখন। আমার চোখে ওই সময় আপনি একজন পিশাচ ছাড়া আর কিছুই ছিলেন না। তীব্রভাবে ঘৃণা করতাম আমি আপনাকে। সন্তানের কথা বললে সন্তান হারানোর ভয় পেতাম। আপনার জীবন নরকের ন্যায়, যেখানে মৃত্যুর লড়াই হয় প্রতিনিয়ত। প্রতি রাতে ঘুমানোর সময়ও ভয়ে ঘুমোতে হয়। ঘুমন্ত অবস্থায় যদি কেউ আক্রমণ করে, তবে সকালের সূর্যোদয়টা দেখতে পারবো কিনা। ক্ষমতার জন্য ষড়যন্ত্রের একের পর এক চাল বিছিয়ে দেওয়া হয়েছে। যদি সেই চাল ভেঙে ফেলতে পারো তবেই টেকা সম্ভব, নয়তো প্রাণ হারাতে হবে। এমন এক বিভৎস দুনিয়ায় আমি আমার সন্তান জন্ম দিতে চাইনি।
রাখতে চাইনি কোনো দুর্বলতা। আপনি বলুন না, কোনো শত্রুপক্ষ যদি আঘাত করতে আসে, তবে চোখের সামনে মা হয়ে নিজের মাসুম বাচ্চার ছটফটানি কিভাবে সহ্য করতাম আমি? সেই বাচ্চার কথা বলতে এতটা রেগে যেতাম আমি। এখন তো ও আমাদের সংসারের স্তম্ভ হয়ে এসে পড়েছে। ওর থেকে এভাবে মুখ ফিরিয়ে নেবেন না। ও আপনার অংশ নিয়ে। নিক বিছানা থেকে উঠে দেয়ালে ঘুষি বসায়, সাথে সাথে কেঁপে উঠে ঘরের প্রতিটি জিনিসপত্র। আমি বাচ্চা চাইলে এতদিনে বাচ্চার বাবা হয়ে যেতাম। আমাকে আটকানোর ক্ষমতা তোমারও ছিল না। নিক জেভরান যা চায় সেটা নেওয়ার জন্য কারোর কাছে হাত পাতে না, বরং ছিনিয়ে নেয়। তা ওই দিনের কথাগুলো আমার উপর কোনো প্রভাবই ফেলেনি। আমি কারোর বাবা হব, এর থেকে হাস্যকর কিছু হতেই পারে না। আমার স্পর্শ, আমার ছায়া তার জন্য শুভ হবে না। এই হাত দিয়ে নিজের জন্মদাত্রীকে খুন করেছে। এই কালো হাত দিয়ে হাঁচের বাচ্চাকে বলে দিয়েছে। আমার মতো নরপশু নেবে পিতৃত্বের স্বাদ। ছ্যা, আমার ছায়া তার জন্য মঙ্গলজনক নয়। আমার কালো হাতের থাবায় সে ঝলসে যাবে। তোমার উচিত হয়নি আমার হাত তার উপরে রাখার।